নমস্কার, বাংলা স্ফেয়ার রাত্রির 8টায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আচ্ছা, অন্য কোনো রাজ্যে নির্বাচন কমিশন লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক কোনো ক্যাটেগরিকে রাখেনি, পশ্চিমবঙ্গে হঠাৎ রাখতে গেল কেন? এটা অত্যন্ত সঙ্গত প্রশ্ন, আমার মতে অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্নও বটে। আর আজকে এই প্রশ্নটি করলেন স্বয়ং সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি, কিন্তু এমন একটা সময় করলেন যখন যা হওয়ার ছিল সেটা প্রায় হয়ে গেছে। আমার বক্তব্য হলো, এই রকম একটি যথাযথ প্রশ্ন নির্বাচন কমিশনকে শুনানির গোড়ার দিকে করা হলো না কেন? কেনই বা তাদের বাধ্য করা হলো না যে বাকি সব রাজ্যে যখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক একটি আদিভৌতিক আদিদৈবিক ক্যাটেগরি নেই, তখন পশ্চিমবঙ্গে এটা আছে কি করে? কিন্তু এমন একটা সময় আজকে এই প্রশ্নের একটা উত্তর চাওয়ার ক্ষীণ চেষ্টা হলো, যখন কিন্তু ডাই হ্যাজ বিন কাস্ট। দেখুন, আজকে সুপ্রিম কোর্ট দুটো পিটিশনের উপরে কিন্তু তাদের মোটামুটি মতামত ব্যক্ত করেছে। একটা পিটিশন ছিল, ভদ্রমহিলার নাম হচ্ছে, আমি আপনাদের বলি, তার নাম হচ্ছে কিউরাইশা ইয়াসমিন ভার্সেস ইলেকশন কমিশন। এটা একটা রিট পিটিশন নাম্বার 462/2026। এইটা একটা পিটিশন, যে পিটিশনটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, কিন্তু এ নিয়ে শুনানি চলাকালীন জয়মাল্য বাগচির এই মন্তব্যটা আমরা শুনতে পেয়েছি। এখানে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে আপনারা তো পশ্চিমবঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক একটা ক্যাটেগরি ইনক্লুড করেছেন, যেটা তো বিহারে করেননি। এখন তার মানে কি? তার মানে বিহার এবং অন্য রাজ্যে আপনারা যে পদ্ধতি অবলম্বন করেছিলেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তা থেকে আপনারা নিশ্চয়ই সরে এসেছেন। সরে না এলে এই ক্যাটেগরিটা ঢুকলো কী করে? তারপরে তিনি বলেন যে বিহারের ইলেকশনে পরিষ্কার বলা হয়েছিল যে 2002-এ যেসব ভোটারদের নাম আছে তাদের কোনো রকম ডকুমেন্ট আপলোড করারও প্রয়োজন নেই। এক্ষেত্রে তাহলে পশ্চিমবঙ্গে একটা নজিরবিহীনভাবে ডকুমেন্ট আপলোড করার প্রশ্ন উঠছে কোথায়? যদি তাদের 2002-এ নাম থেকে থাকে বা তাদের বাবা মা পূর্বপুরুষের নাম থেকে থাকে, এটা তো করা যায় না। এখন তারপরে তিনি যেটা বলেন যে দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো গণতন্ত্রে unfair denial of participation as a candidate is a ground to cancel an election, but right to vote will per se until and unless it is an enormous number of electors. Say section 100 of the RP Act does not fall as one of the grounds for cancelling an election. যদি দেখা যায় 10% of electorate does not vote and the winning margin is more than 10%, what will happen? You cannot argue with this question because it is very relevant. যদি দেখা যায় কোনো কনস্টিটুয়েন্সিতে 10% ভোটের ব্যবধানে প্রার্থী জয়ী হলেন, আর সেখানে 10%-এর অনেক বেশি সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, তখন ন্যায় বিচারের প্রশ্নটা কিন্তু খুব বড় হয়ে দেখা দেবে। এবং what will happen? Suppose margin is 2% and 15% of electorate who are mapped could not vote, then maybe we are not expressing an opinion. We would definitely have to apply our minds. যদি আমরা দেখি ভোটের ব্যবধান, জয় পরাজয়ের ব্যবধান 2%, অথচ সেখানে 15% ভোটারের নাম ডিলিটেড হয়ে গেছে, তাহলে
এ ব্যাপারে এক্ষুনি আমরা কোনো কিছু না করলেও পরে আমরা কিন্তু এ বিষয়ে চিন্তা ভাবনা করতে বাধ্য হব। এখন এই কথাটা আপনার ইলেকশন কমিশন যেন মনে রাখে যে দ্যাট দ্য কনসার্ন অফ এ ভিজিলেন্ট ভোটার হুজ নেম কারেক্টলি অর ইনকারেক্টলি ইজ নট ইন দ্য লিস্ট ইজ নট ইন আওয়ার মাইন্ডস। এখানে তিনি একটা অশনি সংকেতের ইঙ্গিত দিয়েছেন কিন্তু, অর্থাৎ সত্যিকারের যদি ভোটে এইরকম একটা ফলাফল হয় তাহলে যিনি হেরে যাবেন তিনি অনিবার্যভাবে সুপ্রিম কোর্টে গিয়ে বিচার চাওয়ার চেষ্টা করবেন। এবং যেহেতু বিচারপতি বাগচি আজ বলেছেন, যেটা আমাদের মাথার মধ্যে আছে, আমরা এক্ষুনি এ নিয়ে কোনো মতামত জানাচ্ছি না বটে, কিন্তু তার মানে এই নয় যে আমরা বিষয়টাকে অবজ্ঞা করতে পারি। এছাড়াও তিনি যেটা বলেছেন যে এই যে জুডিশিয়াল অফিসাররা কাজ করছে তাদের সম্পর্কে তিনি বলেছেন যে এরা 100% অ্যাকিউরেসিতে কাজ করবেন, এটা প্রত্যাশিতও নয়, সম্ভবও নয়। একজন মানুষকে যখন 1000টা ডকুমেন্ট একই দিনে দেখতে হয় তখন, এবং তার ঘাড়ের উপর একটা অসম্ভব ডেডলাইন ঝুলতে থাকে, তখন 70% অ্যাকিউরেসি উড বি ডিমড এক্সেলেন্ট। অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা 30% যদি ভুলও করে থাকেন তাহলেও সেটা ধর্তব্যের মধ্যে আনা যাবে না, কেননা সেটা নাকি এক্সেলেন্ট পারফরমেন্স। এবার তারপরে তিনি বলেন যে এই জন্যই একটা রোবাস্ট অ্যাপেলেট মেকানিজমের দরকার ছিল, এবং সেই রোবাস্ট অ্যাপেলেট মেকানিজমের ব্যবস্থা আমরা করেছি। সুতরাং এরপরেই যখন জাস্টিস বাগচি এইসব কথা বলছেন, তখন এই পিটিশনার যারা গিয়েছিলেন তাদের বক্তব্য ছিল যে আমাদের ভোটার তালিকায় নাম নেই আর অ্যাপেলেট ট্রাইব্যুনালে বিষয়টা ঝুলে আছে। তারা বলেছিলেন যে দ্য ডেট অফ ফ্রিজিং অফ দ্য ইলেকট্রাল রোলস বি এক্সটেন্ডেড, অর্থাৎ 6 এপ্রিল এবং 9 এপ্রিলের বদলে এটাকে আরও বেশ কিছুটা বর্ধিত করে দেওয়া হোক। এখন so that they can vote in the impending assembly elections in the event their appeals are allowed. The electoral rolls are frozen as on April 9. The petitioners underscored that they were mapped in 2002 roll and possessed Aadhaar cards and passports. এই যে পিটিশনাররা আজকে সত্যি একটা রিট পিটিশন ফাইল করেছেন সুপ্রিম কোর্টে, যেখানে তারা বলছেন যে আমাদের অপরাধটা কি, আমাদের কাছে আধার কার্ডও আছে, পাসপোর্টও আছে, আমরা সবই দাখিল করেছিলাম, তা সত্ত্বেও ভোটার লিস্ট থেকে আমাদের নাম বাদ গেছে, আর এদিকে অ্যাপেলেট ট্রাইব্যুনাল এখনও কাজই শুরু করেনি। সুতরাং আপনারা যদি দয়া করে এই ফ্রিজিংয়ের ডেটটাকে পিছিয়ে দেন এমন একটা সময় পর্যন্ত, যাতে আমাদের অ্যাপিলগুলো শুনে ট্রাইব্যুনাল একটা চট করে সিদ্ধান্ত নিতে পারে, তাহলে সেটাই হবে আমাদের প্রতি সুবিচার। এখন এই পিটিশনগুলোতে চিফ জাস্টিস সূর্যকান্ত গোড়ার দিকে ইন্টারফেয়ার করতেই চাইছিলেন না। তিনি বলেছিলেন এই ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার তা ট্রাইব্যুনাল নেবে। কিন্তু এই যে আবেদনকারীদের পক্ষে যিনি আইনজীবী, সিনিয়র অ্যাডভোকেট রাউফ রহিম, তিনি বলছেন যে অ্যাপেলেট ট্রাইব্যুনালের সঙ্গে ইসিআই কোনো রকম সহযোগিতাই করছে না। তার মানে কী ধরনের অসহযোগিতা করছে না, তারা যে ডকুমেন্টগুলো প্রডিউস হয়েছে সেই ডকুমেন্টগুলো অ্যাপেলেট ট্রাইব্যুনালের সামনে নিয়েই আসছে না। তখন এই কথা বলতে জাস্টিস বাগচি বাধ্য হন, যে তিনি বলেন যে ইফ ইউ সি দ্য অরিজিনাল এসআইআর নোটিস, ইলেকশন কমিশনের কৌশলিক লক্ষ্য করে, ইট টকস অফ দ্য বেঞ্চমার্ক
অ্যাজ দ্য 2002 ইলেকট্রাল রোল। যদি আপনারা নিজেদের নোটিশ নিজেকেই দেখেন তাহলে লক্ষ্য করে দেখবেন আপনারা এই 2002কে বেস ইয়ার হিসেবে চিহ্নিত করেছেন। এখন সো দ্য SIR ডাজ নট টাচ এ পারসন হু ইজ ইন দ্য 2002 পোল রোল। তার মানে কি? তার মানে 2002 সালের লিস্টে যাদের নাম আছে এবারকার SIR-এ তাদেরকে স্পর্শ করাই হবে না। অর্থাৎ 2002 রোল ইজ নট টাচড। হোয়াট ইজ টাচড? who are relating themselves to the 2002 roles। এখানে যারা বক্তব্য রাখতে এসেছেন তাদের বক্তব্য হচ্ছে 2002-এর রোলে তাদের নাম ছিল। এখন 2002-এর রোল যদি বেঞ্চমার্ক হয় এবং এটাকে বেঞ্চমার্ক করা হয়েছিল সর্বশেষ ইন্টেন্সিভ রিভিশনের পার্সপেক্টিভে, when the Bihar SIR was argued, এখানে যখন বিহারের শুনানি চলেছে তখন your SIR is a facsimile of বিহার আমাদেরকে দেখানো হয়েছিল যে এক্স্যাক্টলি বিহারে আপনারা যা করেছেন বাংলার ক্ষেত্রেও আপনারা সেটাই করবেন, যদিও সেটা আপনারা বাংলায় আমাদের কাছে জমা দিয়েছিলেন। এবং ECI এর সাবমিশন ওয়াজ আনইকুইভোকাল। তারা আমাদেরকে বলেছিলেন যে 2002-এর ইলেকটোরাল রোল এ যাদের নাম আছে তাদের একটাও ডকুমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখন নির্বাচন কমিশনের পক্ষে দামা শেষাদ্রি নাইডু বলেছেন যে এই ধরনের মানুষেরা need not upload any documents except showing that they are the same person mapped in the 2002 roles। এদের কোনো রকম ডকুমেন্ট আপলোড করার প্রয়োজন নেই, তাদেরকে শুধু এইটুকু প্রমাণ করতে হবে যে 2002-এ যে নামটা রয়েছে তিনি আসলে সেই লোক। এখন নাইডু said that a person just needs to affirm that they are the same person mapped in 2002। যদিও এই অ্যাফার্মেশনটা কিভাবে হবে? আমি যদি আমার নাম 2002-এর ভোটার তালিকায় আছে, আমাকে দেখা গেল 2026 থেকে আমি আউট হয়ে গেছি, আমি আমার পাসপোর্ট জমা দিয়েছি, আমার ছবি তোলা হয়েছে, 2002-এর নামের সঙ্গে পুরোপুরি মিলে গেছে, তারপরে আমি কি করে আমাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় এনে সমন করা হয়েছিল, আমি সেখানে গেছি, শারীরিকভাবে প্রেজেন্ট করেছি নিজেকে, তা সত্ত্বেও যদি আমার নাম না থাকে তাহলে হাউ ডু আই অ্যাফার্ম দ্যাট আই অ্যাম দ্য সেম পারসন? এই ধরনের উদ্ভট লজিক দেওয়ার শোনার পরেই জয়মাল্য বলে ওঠেন, ইফ দ্যাট ইজ সো প্লিজ সি ইয়োর রিটার্ন সাবমিশনস ইন দ্য বিহার কেস। বিহার মামলায় আপনারা লিখিতভাবে কি বলেছিলেন সেটা একবার নিজেরাই পড়ে দেখুন, দেখবেন আপনারা যা লিখেছিলেন সেটা খুবই স্পষ্ট ছিল। ইট ইজ নট দ্য এন্টায়ার ইলেক্টোরেট হ্যাজ টু আপলোড দ্য ডকুমেন্টস। যত ভোটার আছে প্রত্যেককে ডকুমেন্ট আপলোড করার কথা আপনারা রিটার্ন সাবমিশনে বলেননি। নাও ইউ আর ডিভিয়েটিং ফ্রম ইউর অরিজিনাল ডকুমেন্ট। সুতরাং একেবারে ঠিক যেখানটায় নির্বাচন কমিশনকে চেপে ধরলে তাদের আর করার কিছু থাকে না, জাস্টিস বাগচি আজকে সেটাই করেছেন। কিন্তু এমন একটা সময় যখন তার এই মন্তব্যের কোনো এফেক্ট আগামী 23 এবং 26 এপ্রিলের ভোটে পড়বে না। আর এই সময়ই তো সিজিআই ইন্টারভিন করে বললেন যে ইসিআই বলছে ইফ দ্য পারসন ম্যাপড ইন 2002 ইজ XYZ and the person is currently saying the name as XYL, then they need to show proof that they are the same person। এখানে
একটুখানি জিনিসটাকে তরল করে দিলেন মুখ্য আমাদের প্রধান বিচারপতি। তিনি বললেন ইসিআই আসলে বলতে চাইছে যে 2002-এ ধরুন এক্সের নাম আছে, ওয়াইয়ের নাম আছে, জেডের নাম আছে, এবং প্রেজেন্টলি দেখা যাচ্ছে যে এবার তারা নিজেদেরকে সেই নাম ব্যবহার না করে XYL নাম দিচ্ছে। সেক্ষেত্রে দে নিড টু শো প্রুফ দ্যাট দে আর দ্য সেম পারসন। সঙ্গে সঙ্গে বলটা লুফে নিলেন নাইডু। তিনি বললেন এক্স্যাক্টলি, had they faithfully filled their forms that they are the same person, automatically they will be allowed. অর্থাৎ onus is now shifted to the voter, and most brazenly and illogically. তারপরে নাইডু জানান যে রিজেকশন রেট SIR এর অ্যাডজুডিকেশনের পর দাঁড়িয়েছে 47%। তখন বাগচি আবার জবাব দেন, দিয়ে বলেন যে দেখুন, ইট ইজ নট দ্য এন্ড জাস্টিফাইং দ্য মিনস, বাট মিনস জাস্টিফাইং দ্য এন্ড। সুতরাং এর চাইতে কড়া করে সুপ্রিম কোর্ট আর কি বলতে পারে। এবং তারপরে তিনি বলেন, এই মন্তব্যটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ, যে দেখুন, এটা যদি আপনারা একে অন্যের দোষারোপের খেলা হিসেবে দেখেন তাহলে সেটা খুবই অন্যায় হবে। এখন আপনাদের দেখতে হবে যে ভোটাররা দুটো কনস্টিটিউশনাল অথরিটির মধ্যে ঝগড়ার মধ্যে স্যান্ডউইচড হয়ে গেছে। তারা পিষ্ট হচ্ছে আপনারা দুটি সাংবিধানিক সংস্থা নিজেদের মধ্যে ঝগড়া করছেন কেন। এবং উই এমপ্লয়েড জুডিশিয়াল অফিসার্স ওয়্যার দেয়ার ওয়াজ ট্রাস্ট ডেফিসিট। দ্য ভলিউম অ্যাট হুইচ দে হ্যাভ টু ডু, দের ইজ এ চান্স অফ এরার। If you go through 1,000 documents a day, if the accuracy is 70%, then the activity should be rated as excellent. There will always be a margin of error. We need to have a robust appellate mechanism and a continuing right. জাস্টিস বাগচি বলেন। এবং এর আগে তিনি এই প্রসঙ্গেই তিনি বলেছিলেন যে আমি যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করি তাহলে ভোট দেওয়াটা আমার শুধু সাংবিধানিক অধিকার নয়, এটার সঙ্গে আমার আবেগের প্রশ্নও জড়িত আছে। আমি যদি ডেমোক্রেসির অংশ হিসেবে স্বীকৃত না হই এবং একটি সরকারের নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে না পারি, তাহলে ভোটারের কথাটাও খুব ভালো করে বিবেচনা করে দেখা দরকার। তাই জাস্টিস বাগচি বলে দিয়েছেন যে অ্যাপেলেট ট্রাইব্যুনালস মাস্ট হিয়ার দ্য অ্যাপিলস অন দ্য প্রিন্সিপলস অফ ইনক্লুশন। অর্থাৎ এই প্রথম সুপ্রিম কোর্ট বলল যে অন্তর্ভুক্তিরটাই অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাছে বিচার্য হওয়া উচিত। এতদিন পর্যন্ত যেটা দেখেছি আমরা সেটা ডিলিশন 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 ডিলিশন, নট ইনক্লুশন ইনক্লুশন ইনক্লুশন। এই প্রথম বললেন যে অ্যাপেলেট ট্রাইব্যুনালের কাজ হওয়া উচিত এবং তাদের কাজ করা উচিত অন দ্য প্রিন্সিপল অফ ইনক্লুশন। Justice Bagchi noted that 19 tribunals will have to hear more than 1 lakh appeals. More than কিনা আমি বলতে পারবো না, কিন্তু তখন চিফ জাস্টিস ইন্টারভিন করে বলেন, উই উইল নট এন্টারটেইন দিস, বেটার ইউ পারসু দেয়ার। অর্থাৎ অ্যাপেলেট ট্রাইব্যুনালে আপনারা যান, ওয়ান্স ডকুমেন্টস হ্যাভ বিন স্ক্রুটিনাইজড, তখন যা হবার হবে। এখন পিটিশনারের কাউন্সিল, ওই সিনিয়র অ্যাডভোকেট ভদ্রলোক, তিনি বলেন যে অ্যাপেলেট ট্রাইব্যুনাল আরেকটা কেসে যেটা একটা রিজেক্ট করে দিয়েছে উইদাউট স্ক্রুটিনাইজিং দ্য ডকুমেন্টস। অর্থাৎ এটা একটু প্রকারান্তরে অ্যাপেলেট ট্রাইব্যুনাল সম্পর্কে একটা
নমর্থক মন্তব্য। চিফ জাস্টিস কিন্তু এটাকে কিছুতেই অ্যাপ্রিসিয়েট করতে চাইলেন না। বললেন, শুনুন, ভুলভ্রান্তি অল্প কিছু হতে পারে, কিন্তু জুডিশিয়াল অফিসার্স ক্যানট বি ডিসরেসপেক্টেড। এবং তারপরেই এই আবেদনকারীদের পিটিশন খারিজ হয়ে যায়। তাদেরকে বলা হয়, ইউ সিক ইউর রেমেডি ইন অ্যাপেলেট ট্রাইব্যুনাল অ্যান্ড নেসেসারি কনসিকুয়েন্সেস শ্যাল ফলো, দ্য বেঞ্চ ক্ল্যারিফাইড। এরপরে আমি আসছি, এটা তো গেল ভোটাধিকার খোয়ানোর মানুষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বক্তব্য। পরের ভিডিওয়ে আমি সুপ্রিম কোর্ট সাধারণভাবে কি বললো এই এসআইআর নিয়ে, সে কথা আপনাদের জানাবো। নমস্কার, ভালো থাকবেন।